আমাদের বাংলাদেশের রাজনীতি অনেকাংশে দেশের বাইরে থেকেই নিয়ন্ত্রিত হয়। ইউনূস সরকার এটি বেসিক্যালি বাইডেন প্রশাসনের বেবি। একবারে খোলামেলা ঝেড়ে কেসে বললে আমরা নানান রকমের কথা বলবো যে আমাদের আত্মহতির কারণে এটা হয়েছে, কিন্তু ক্ষেত্রটা তারা প্রস্তুত করে দিয়েছেন 2-2.5 বছর ধরে। এম সাখাওয়াত মিলে যৌথভাবে প্রস্তাব করেছিলেন যাতে বিদেশে কোথাও দলের কোনো শাখা না থাকে বা অঙ্গ সংগঠনের লেজুর ভিত্তি না থাকে। সংস্কার কমিশন যা কিছুই বলুক না কেন তা কিন্তু সুপারিশ, আদেশ নয়। মাদ্রাসা শিক্ষা বৈধ শিক্ষা পদ্ধতি হিসেবে প্রচলিত থাকবে দেশে, ততক্ষণ পর্যন্ত আমাদের অধিকার নেই মাদ্রাসায় পড়ে আসা একটা ছাত্র বা ছাত্রীকে ভর্তির অযোগ্য বিবেচনা করবার। আপনারা জেনেছেন রাজনৈতিক দলে লেজুর ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছেন সংস্কার কমিশন স্যার। আপনি জি, আমাদের দেশের আমাদের সার্বিক প্রেক্ষাপটে এই লেজুর ভিত্তিক দলগুলোর প্রয়োজনীয়তা কতটুকু আছে, আমাদের রাষ্ট্রের জন্য কতটুকু প্রয়োজন? এই যে প্রস্তাবটা এটা নতুন নয়। জি, 111 সরকার যখন ক্ষমতায় ছিল তখন হ্যান্ডপিক যে ইলেকশন কমিশনটা গঠিত হয়েছিল আপনার ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বে, এবং সেখানে সহুল হোসেন এবং আজকের অন্তর্বর্তী সরকার, দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের যিনি আপনার মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত, তিনি আপনার তারা মিলে যৌথভাবে প্রস্তাব করেছিলেন যাতে বিদেশে কোথাও দলের কোনো শাখা না থাকে বা অঙ্গ সংগঠনের লেজুর ভিত্তি না থাকে। মজাটা হচ্ছে রাজনৈতিক সরকার আসার পরে আপনার আমরা যেই তিমির সেই তিমিরেই চলে গেছি। আপনার সংস্কার কমিশন যা কিছুই বলুক না কেন তা কিন্তু সুপারিশ, আদেশ নয়। এবং সুপারিশ আংশিক বা পুরোটাই গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের এই সুপারিশ সরকার গ্রহণ করতে পারে, বর্জনা করতে পারে। তো সুতরাং এটা নিয়ে আপনার শেষ কথা বলা হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। যারা রাজনীতি করেন তারা আপনার তাদের নিজস্ব চিন্তাধারা থাকে, এবং এই চিন্তাধারা এমন যে ধরুন এখন আওয়ামী লীগের দুঃসময়, ঠিক আছে, এখন দুঃসময় একটা সময় বিএনপিরও ছিল দীর্ঘ প্রায় 16 বছর, তাই না? তো তখন যখন বিএনপির দুঃসময় ছিল তখন কিন্তু এই শাখা প্রশাখা যাবতীয় যা কিছু দেশের বাইরে ছিল তারাই কিন্তু বিএনপিকে সঞ্জীবনী সুধা প্রদান করেছে। আপনার চাকসুর যে সর্বশেষ নির্বাচনটি আপনার মনিরুজ্জামান মিয়া স্যার যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই নির্বাচনে ভোট গণনার দায়িত্বে ছিলাম আমি, পূর্ণ প্যানেলে বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্র দল জয়লাভ করেছিল বিপুল ভোটে, এক পুরো প্যানেল আমি ছিলাম সেখানে উপস্থিত। দ্বিতীয়ত নিরু এবং বাবলু দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, এবং নিরু তো এতই সম্মান করতেন আমাকে যে আমাকে দেখলে রিক্সা থেকে নেমে যেতেন। এক, যেদিন বাবলু নিহত হন আমি জানতাম যে তিনি কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবেন। বলি কথাটা আশ্চর্যজনক মনে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমি তখন তরুণ শিক্ষক বসে আছি, এই সময় ডিজিএফআই এর একজন সিভিল কর্মকর্তা আমার কাছে আসলেন এবং বললেন যে আপনি তো মহসিনুল্লাহর ছাত্র ছিলেন, তো সেই হলে কিছুক্ষণ পরে একটা বিস্ফোরণ ঘটবে, তো সুতরাং আমি চাই না যে আপনি এখন ক্লাব থেকে বের হন, এখানে থাকেন, এবং এমন ভাবে বিষয়টা সেট করা আছে যে একজন প্রভাবশালী ছাত্র নেতা মৃত্যুবরণ করবেন। এবং কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ হলো, এবং পরে আমরা জানলাম যে আপনার বাবলু মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো এই যে বিষয়টা, এটা না বলা কথার মতো। আমি ভাবলাম যে আজকে যেহেতু প্রাসঙ্গিকভাবে বিষয়টা এসছে, সেই জন্য
এটা ফোরফ্রন্টে নিয়ে আসা ভালো। দুই, আমরা যে ধারণা করছিলাম স্যার এটি সত্য। জি, আমি মহসিন হলের ছাত্র, বিএনপি ধারণা করে নাই। আমি যেই কক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন সেই কক্ষে আমার বিচরণ ছিল। আমি গিয়েছি, যেহেতু আমি প্রাক্তন ছাত্র, সেই কারণে সেই হলের বিভিন্ন কক্ষে আমার যাতায়াত ছিল। আর যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, আমাদের বাংলাদেশের রাজনীতি অনেকাংশে দেশের বাইরে থেকেই নিয়ন্ত্রিত হয়। এটা সর্বকালে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। সুতরাং এটা নিয়ে আমাদের হয়তো নানান রকমের প্রতিক্রিয়া তৈরি হতে পারে, কিন্তু এটা আটকানোর ক্ষমতা আমাদের নেই। এবং যে এই যে ফ্রাঙ্কের যে তত্ত্ব, সেন্টার পেরিফেরি রিলেশন, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ঢাকা হচ্ছে পেরিফেরাল একটা ক্যাপিটাল। ওয়াশিংটন ডিসি কিংবা দিল্লি হচ্ছে সেন্ট্রাল বা মেট্রোপলিস ধরনের ক্যাপিটাল। আর দীর্ঘদিন ধরে আমেরিকানরা আপনার ভারতের চশমা দিয়ে বাংলাদেশ দেখতে অভ্যস্ত ছিলেন। মাঝখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দৃষ্টিটা ভিন্ন রকম করায় আপনার এই যে ইউনূস সরকার, এটি বেসিক্যালি বাইডেন প্রশাসনের বেবি। একবারে খোলামেলা ঝেড়ে কেসে বললেন, আমরা নানান রকমের কথা বলবো যে আমাদের আত্মহতির কারণে এটা হয়েছে, কিন্তু ক্ষেত্রটা তারা প্রস্তুত করে দিয়েছেন 2-2.5 বছর ধরে। এই স্যাংশন প্রপঞ্চ, তারপর র্যাবের ওপর এই নিষেধাজ্ঞা, তারপরে সাবেক সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা। আপনি খেয়াল করে দেখেন, খুব সিস্টেম্যাটিক্যালি একটার পর একটা পদক্ষেপগুলো তৈরি হয়েছে, গ্রহণ করা হয়েছে। এবং সর্বশেষ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে দরবার এবং মাননীয় সেনা প্রধান যখন সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে কোনো অবস্থায় সেনাবাহিনী জনগণের, ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করবে না, এই বার্তাটি যখন চাউর হয়ে গেল, তখন কিন্তু যেই 6 তারিখে আপনার অনস্লটটা হওয়ার কথা এগিয়ে 5 তারিখে নিয়ে আসা হলো। এই 5 অগস্ট 6 অগস্টের বদলে যে নিরূপিত হলো, এটার মূল কারণ হচ্ছে ওই গ্যারান্টি, অ্যাসিওরেন্স, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জনগণের বুকে গুলি চালাবে না, পরিষ্কার। আর এটা ভাবার কোনো কারণ নেই যে হুট করে এই 35 দিনে একটা আন্দোলন সফল হয়ে গেছে। পটভূমি বিশাল, পাখির মতো গুলি করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। ভোলার এবং অন্যান্য জায়গার ঘটনাগুলো তো বেশি দিন আগের ঘটনা না, আমরা তো জানি। আপনার জামাত শিবির যারা করেন তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। সাতক্ষীরাকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান, আপনি খেয়াল করে দেখেন। তারপরে এই যে রেজা কিবরিয়া ভাই, উনি যখন আপনার উচ্চ কণ্ঠ হলেন, তখন ওনার ট্যাক্স ফাইল নিয়ে নাড়াচাড়া করা হয়েছিল এবং আমি এটা প্রতিবাদ করেছিলাম। তো সেই জন্যে আপনার এই যে সবার সম্মিলিত প্রয়াসে জাতীয় বা আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা স্টেক হোল্ডার, সবার সম্মিলিত প্রয়াসে কিন্তু হাসিনা সরকারের পতন ঘটেছে। এককভাবে কেউ যদি কিন্তু দাবি করেন, সেটা আমি মনে করি সত্যের অপলাপ, অন্য কিছু হবে না। লোক প্রশাসন বিভাগ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনার আমি স্ট্যান্ড নিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বৈধ শিক্ষা পদ্ধতি হিসেবে প্রচলিত থাকবে দেশে, ততক্ষণ পর্যন্ত আমাদের অধিকার নেই মাদ্রাসায় পড়ে আসা একটা ছাত্র বা ছাত্রীকে ভর্তির অযোগ্য বিবেচনা করবার। আমাদের পরবর্তীতে সহকর্মী আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন একাধিকবার প্রফেসর হারুন, তিনি ভেহেমেন্টলি অপোজ ছিলেন টু দিস। এবং এই সময় আপনার বিবিসি আমাকে ইন্টারভিউ করতে চেয়েছিল বিষয়টা নিয়ে, আমি অ্যাভয়েড করেছিলাম এই জন্য যে আমি যদি ইন্টারভিউ দেই তাহলে এটা ইন্টারন্যাশনালাইজড একটা ইস্যুতে পরিণত হবে, মাঝখান দিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার বন্ধ হবে। মানে আমার পূর্বপুরুষেরা মাদ্রাসায় পড়েছেন, সুতরাং আমি তো আজকে হুট করে এই ইংরেজি শিক্ষিত একজন ব্যক্তিতে পরিণত হইনি। আমার পূর্বপুরুষদের প্রতি যে অঙ্গীকার, আমার দায়বদ্ধতা, সেটা কি আমি অস্বীকার করতে পারি?
ধাপে ধাপেই তো এই জায়গাটা আমরা এসেছি। সুতরাং এই রামমোহন রায়, রাজা রামমোহন রায়, তাকে বলা হতো মৌলানা রামমোহন রায়, কারণ তিনি আরবি ফার্সিতে উচ্চ শিক্ষিত ছিলেন। তো সেই জন্য এটা ধর্মীয় একটা লেভেল এটে দেওয়া এবং স্টিগমাটাইজ করবার যে চিন্তাটা, সেটা হচ্ছে গর্হিত কাজ, এটা কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না।